সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই আইএফআইসি নিবেদিত এই সময়ে এনটিভি নিয়মিত আয়োজনে। আজকে আমি আপনাদের সঙ্গে রয়েছি টনি মাইকেল। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো, আর কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আজকে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের প্রথমেই রয়েছেন ডক্টর এ.কে.এম. মতিউর রহমান, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ, ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আপনাকে স্বাগত জানাই এনটিভিতে। এবং সেই সঙ্গে রয়েছেন আমাদের আরেকজন পরিচিত মুখ, সৌরভ হাসান, সম্পাদক চর্চা.com। সৌরভ ভাই, আপনাকেও স্বাগত জানাই আমাদের আজকের রাতের আলোচনায়। ধন্যবাদ। দুজন অতিথিকে সঙ্গে নিয়ে আজকের এই আলোচনায় এগিয়ে যেতে চাই যে প্রসঙ্গটিকে সামনে নিয়ে, সেটি হচ্ছে 17ই ফেব্রুয়ারি থেকে আজ অবধি 70 দিনের নতুন সরকার বা সরকারের প্রথম 70 দিন। তো কেমন লাগছে? 70 দিনের জায়গায় 71 দিন হলে একটা প্রতীকী ব্যঞ্জনা থাকতো। আচ্ছা আচ্ছা। যে 71-এ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছি। আর কোনো সরকারই তার ভালো মন্দ ইতিনীতি মূল্যায়নের জন্য 70 দিন বেশি নয়। বিএনপি সরকার যখন ক্ষমতায় আসলো, বিএনপি এবং তার মিত্রদের নিয়ে যে সরকার গঠিত হলো, সেই সরকার ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হলো। এবং এই যুদ্ধটা এমন যে এটি শুধু মধ্যপ্রাচ্য নয় বা শুধু তিনটি রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্র, সারা বিশ্বে এর ধাক্কা বা অভিঘাত সেটা মারাত্মকভাবে পড়েছে, যার আমরাও শিকার। সুতরাং সরকার যে ক্ষমতায় আসার আগে যে নীতি পরিকল্পনা, ভবিষ্যৎ ভাবনা ছিল, সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু হোঁচট খেয়েছে। জ্বালানি সংকট আমরা দেখলাম যে দীর্ঘ লাইন, জ্বালানি পাওয়া যাবে কি যাবে না, এবং মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি হলো যে পেট্রোল পাম্পগুলোর সামনে, স্টেশনগুলোর সামনে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। আবার এর মধ্যে বাঙালির আমাদের দেশের মানুষের যে মনোভাব বলি বা চরিত্র বলি, যে এক ধরনের অনেকে ঘর পড়ার মধ্যে আলো পড়ার দেওয়ার যে একটা প্রবণতা থাকে, সেটাও আমরা দেখলাম যে অনেকেই মজুত করেছে, সেটা পুকুরে, বাড়িতে, বাড়ির যেখানে পেরেছে। তো সেটা খুব বেশি নয়। এক ধরনের সরকারও প্রথম দিকে ভাবছিল যে এটা হয়তো দ্রুত সমাধান হবে, জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেছিল জ্বালানি সংকট নেই, কিন্তু সংকট আছে অন্তত সরবরাহ পর্যায়ে। আর সরকার পরবর্তীকালে যেসব, যেমন স্টেশনগুলো পাহারা দিয়েছে কোনো রকম অঘটন না ঘটে, এটা শুরু থেকে দিলে, এবং কোন একটা বলা হয় যে অনেক বেশি চাহিদার যোগান দিতে হয়েছে। চাহিদাটা বাড়লো কেন, কারা বাড়ালো, এটাও সরকারের তদারক করার কথা। এটা কি প্যানিক বাইং ছিল নাকি কোনো স্যাবোটাজ প্ল্যান? নানা রকমই এটা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমও এক্ষেত্রে ভূমিকা রেখেছে। আর এটি তো শুধু পরিবহন না, শুধু গাড়ি চলাচলের জন্য না, জ্বালানির সাথে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের এটি অপরিহার্য। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, সব ক্ষেত্রে জ্বালানির, তো জ্বালানি ছাড়া আমরা একদিনও চলতে পারি, 1 ঘন্টাও চলতে পারি না। হ্যাঁ, কিন্তু শুধু জানালি নয়, সার্বিকভাবে যদি 70 দিনকে আপনি সার্বিকভাবে যদি বলেন যে সংসদ তো কয়েকদিন পরে সংসদ অধিবেশন শুরু হলো, এবং অধিবেশনের বোধহয় 2 মাসের মতো হয়েছে। অধিবেশনে এক ধরনের প্রাণবন্ত চাঞ্চল্য আছে, আবার ঝগড়াঝাটিও আছে, একে অপরের বিরুদ্ধে তীক্ষ্ণ বাক্যবাণ ছড়ার ঘটনাও আছে। তবে এমন অবস্থা হয়নি যে একসঙ্গে বসা যাবে না বা পাশাপাশি বসে তর্ক করা যাবে না, কথা বলা যাবে না, এরকম কি নেই। 2 দলের মধ্যে যেমন উষ্মা আছে, কোনো সদস্যের আবার সহনশীলতাও আছে, বোঝাপড়াও আছে। সুতরাং এক ধরনের জাতীয় সংসদ, বলবো যে এটি যেরকম মানুষ চেয়েছিল ওর কাছাকাছি অবস্থায় আছে এখনো পর্যন্ত। হ্যাঁ, কিন্তু বাইরে যেটি জনজীবনে, সেটি একটা আইনশৃঙ্খলা, এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া। অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল না, মব ভায়োলেন্স
বা মব সহিংসতা, সংঘবদ্ধ সহিংসতার ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে, রাজনৈতিক কারণে, অরাজনৈতিক কারণে, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থের লাভের জন্যে। আর তার ধারাবাহিকতা কিছু কিছু এখানেও দেখেছি। শিক্ষাঙ্গন পুরোপুরি এখানে অধ্যাপক ভাই আছেন। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা যদি একটু ধন্যবাদ সৌরভ ভাই, আপনার প্রিলুড বুঝতে পারলাম যে আপনার কাছে একটা পজিটিভ এবং নেগেটিভের সমন্বয় এবং সেই সঙ্গে বিশ্ব পরিস্থিতিকে সঙ্গে নিয়ে সরকারকে যে প্রতিনিয়ত কৌশলগত জায়গা থেকে অবস্থান নিতে হয়েছে সেই জায়গাটিকে আপনি আলোকপাত করেছেন। কিন্তু আমি জানতে চাইবো এই মুহূর্তে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা আপনি এগ্রি করেছেন। আমি এই মুহূর্তে জানতে চাইবো মতিউর রহমান স্যার আপনার কাছে যে এই যে প্রথম ৭০ দিন, এটাকে আপনি কিভাবে দেখেন আপনার জায়গা থেকে? আপনাকে ধন্যবাদ, এবং আমার সাথে আমার অত্যন্ত শ্রদ্ধেয় সৌরভ ভাই, তাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকেও ধন্যবাদ। সৌরভ ভাই যথার্থই বলেছেন। আমি এখানে ৭০ দিনকে যেভাবে আমি দেখতে চাই সেটি হচ্ছে সরকার ৬ মাসের একটি টার্গেট নিয়েছেন। তো ৬ মাস, তার মানে এটা প্রাইমারি একটা মানে আমি বলবো যে টাইম নির্ধারণ করেছেন। অনেক এর আগে আমরা দেখেছি ১০০ দিন বা এরকম একটা ডেট দিয়েছেন। বর্তমান সরকার এটি ৬ মাসের টার্গেট দিয়েছেন। তো তার মধ্যে ৭০ দিন পার হচ্ছে, ৭১ দিনে পড়েছে। আমি মনে করি যে এটি খুবই মিনিমাম একটা সময়। এখন এই মিনিমাম সময়ের ভিতরে সরকার, আমি যদি দেখি যে অনেকগুলো চ্যালেঞ্জ সরকারের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই ছিল। আগেও চ্যালেঞ্জ বাংলাদেশে ছিল, এবং এর সাথে নতুন আরেকটি বড় মাত্রা যুক্ত হচ্ছে, যেটি সৌরভ ভাই বলেছেন, জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি। জি, এর মধ্যেও সরকার নির্বাচনী ইশতেহারে যে বিষয়গুলো ঘোষণা করেছিল সেগুলো ক্রমান্বয়ে পাইলট প্রজেক্ট হিসেবেও এটি কিন্তু যাত্রা শুরু করেছে। এবং আজকে আমি দেখলাম যে প্রায় ৩৭,০০০-এর মতো ফ্যামিলি কার্ড তারা বিতরণ করেছে, কৃষক কার্ড দিয়েছে, আপনার এই যে কৃষি ঋণ মওকুফ করেছে, শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে জামানতবিহীন ঋণ যেটা ব্যাংক থেকে, সেটা ৩ থেকে ১০ লক্ষ টাকা উন্নীত করেছেন, এবং আপনার খাল খননের কার্যক্রমগুলো শুরু করেছে। আজকেও দেখলাম যশোরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে নারীদের জন্য যেটি আপনার এই যে রান্না করার যে এলপিজির যে কার্ড, সেটাও তারা কার্যক্রম হাতে নেবেন, এবং সেই সাথে ধারাবাহিকভাবে ডিগ্রি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য। তো এগুলো তো জনজীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেও সরকার যে পদক্ষেপগুলো যাত্রা শুরু করেছে ৭০ দিন ভেতরে, আগামী দিনগুলোতে বিশেষ করে ৬ মাস বা আমার ধারণা নেক্সট বাজেটে হয়তো এই মর্মে কিছু বরাদ্দও থাকবে। নিঃসন্দেহে আমি মনে করি যে জনসম্পৃক্ততা এবং জনগণ সাথে সরকারের যে কমিটমেন্ট, যে প্রত্যাশা নিয়ে জনগণ সরকারকে ভোট দিয়েছে, যাত্রাটা আমি মনে করি যে সূচনাটা নিঃসন্দেহে জনসম্পৃক্ত কর্মসূচির মধ্য দিয়ে যাত্রা করেছেন। সংকটটার জায়গায় যেটি জ্বালানি সংকটের কথা বলা হয়েছে, যেটি সৌরভ ভাই বলেছেন, আমি এখানে যুক্ত করি, সেটি হচ্ছে যে জ্বালানি সংকট মধ্যপ্রাচ্যে, এটির জন্য সরকারের আসলে কিছু করার ছিল না। এটি বলা যায় যে বৈশ্বিক সংকটের একটা অংশ। বাংলাদেশ যেহেতু একটা উন্নয়নশীল, কিন্তু এই প্রসঙ্গে ছোট্ট করে একটু জ্বালানি প্রসঙ্গে আমি থামাইনি তখন, এই যে আমরা দেখলাম যে সরকারের তরফ থেকে যে সাধারণ মানুষের জন্য যে তথ্য যে আমাদের পর্যাপ্ত জ্বালানি রয়েছে, বাট অন দ্য কাউন্টার রাস্তাঘাটে জাম, এই যে বৈপরীত্য সরকারের প্রথম ৭০ দিনে আস্থার জায়গা থেকে, অর্থাৎ কি তথ্য দেয়া হচ্ছে, তথ্যর সাথে মাঠের মিল এবং অমিল, এটা কি জনমনে আস্থার ঘাটতি, একটা ফাটল ধরাতে পারে কিনা, যেটা সরকারকে সামনে? আচ্ছা, আমি বুঝতে পেরেছি, আমি এই প্রসঙ্গটি আসতাম। দেখুন, আপনি আজকেই যদি একটি নিউজ হয় যে বাংলাদেশের লবণের দাম পার কেজি ১,০০০ টাকা, আপনি নর্মালি যদি মানুষ যে পরিমাণে লবণ প্রয়োজন হয় নিত্যনৈমিত্তিক প্রতিটি জীবনে, সেটি সংকট তৈরি হবে না। কিন্তু আপনি ১,০০০ টাকা আজকে বৃদ্ধি হোক, দেখবে যে মার্কেটে কোনো লবণ নেই, মানুষ সব বাড়ি থেকে বেরিয়ে আসবে।
বাংলাদেশে কিছু সংকট তো বৈশ্বিক সংকটের একটি ধারাবাহিকতা, বাংলাদেশে তো এর প্রভাব পড়বেই, কোনো সন্দেহ নেই, কিন্তু প্যানিকটা একটা বড় সংকটের জায়গায় আসছে। আরেকটু হচ্ছে কিছু কালোবাজারি, যেটা সৌরভ ভাই বলেছেন যে এখন আপনার প্রত্যেকটি পাম্পে সরকার একটা মনিটরিং করছেন এবং ট্যাগ অফিসার হিসেবে একজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে। আজকেই দেখলাম যে প্রত্যেকটি মোটরসাইকেলের পাস লাগবে, এই যে ফুয়েল পাস, এটা যদি সরকার প্রথম পর্যায়ে হয়তো এই জিনিসগুলো মনে করেছেন যে আপনার মধ্যপ্রাচ্যে এই সংকটটি হয়তো সমাধান হয়ে যাবে, কারণ সমাধান হলে হয়তো এই সংকটগুলো থাকবে না, কিন্তু যেহেতু এটা একটা লম্বা সময় হয়েছে, সঙ্গত কারণেই মানুষের মধ্যে এক ধরনের পেনিকও হয়েছে। আবার কালোবাজারি যারা, তারা একইভাবে একই ব্যক্তি কয়েক দফায় তেলগুলো নিয়ে তারা ওইটাকে আপনার একটা ব্যবসায়িক মুনাফা লাভের জন্য এটা বিক্রি করছে 300 টাকা পার লিটার, এরকম রিপোর্টও হচ্ছে এবং অনেক মজুদও হচ্ছে, যেটা বলেছেন সৌরভ ভাই বলেছেন। সেটি একটি কারণ। আর আমি যে ইস্যুতে যেতে যাচ্ছি সেটি হচ্ছে যে দেখুন, এই জ্বালানির সংকট, সরকার তো তার কৌশলগত কারণে কিছু জিনিস, কিছু স্টেটমেন্ট তো তার মতো করে দিবেন, কারণ আপনি নিয়ন্ত্রণ তো পরিস্থিতির মোকাবেলা সরকারকে করতে হচ্ছে এবং একই সাথে সরকারকে এটার প্রয়োজনটাও দেখতে হচ্ছে যাতে জনজীবনে প্রভাব না পড়ে। আর যে জিনিসটি আসছে এর সাথে যুক্ত হয়ে, সেটি হচ্ছে যে আপনি জানেন যে বিগত এই ইন্টারিম গভর্নমেন্টের সময় বাংলাদেশের যে সামাজিক যে একটা অস্থিরতা, এবং তার রেশ কিন্তু এখনও রয়েছে। এই প্রসঙ্গে যাইবার পূর্বেই আমি জাস্ট ছোট্ট করে একটু থামাচ্ছি আপনাকে। ইন্টারিম গভর্নমেন্টের এই অ্যাসেসমেন্টে আমরা ডেফিনেটলি আমরা এটার দিকে কনসেন্ট্রেশন করব, এই প্রসঙ্গগুলোর সাথে ওইটার একটা সরাসরি সম্পর্কও রয়েছে। আপনি বলছিলেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময়কার যে স্ট্র্যাটেজি এবং গভর্নমেন্টের কিছু ইনিশিয়েটিভ, সেই বিষয়গুলোর সাথে বর্তমান যে ক্রাইসিস, তার যে সম্পর্ক, সেই জায়গাটাকে যদি একটু ইলাবোরেট করেন। ধন্যবাদ আপনাকে আবারও। আমি যে ফ্লো থেকে কথাটা বলার চেষ্টা করেছিলাম সেটি হচ্ছে এরকম যে দেখুন, ইন্টারিম গভর্নমেন্টের সময় যে সময়টা ছিল প্রায় 2 বছরের মতো, 18 মাস বা 17 মাস এরকম, আপনি লক্ষ্য করবেন যে এই সময়টা অনেক সংকট হয়েছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেই জিনিসগুলো ঠিক ওভাবে অ্যাড্রেস করা হয় নাই। ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করেছি যে সোসাইটিতে এক ধরনের অস্থিরতা, এক ধরনের মানে মব কালচার, এটা কিন্তু ওই সময়টা যাত্রা শুরু করবে 5 তারিখের পরে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মবটা শুধুমাত্র ওই মবের ভিতরেই সীমাবদ্ধ থাকছে না, এটা কিন্তু জনজীবনের প্রত্যেকটি জায়গাতে মানুষের মধ্যে এক ধরনের সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট সেখানে পড়ছে। এখন সরকারকে একদিকে যেমন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, আরেকদিকে এরকম একটি সংকটময় মুহূর্তে তাকে নির্বাচনী ইশতেহারে যেগুলো উল্লেখ করছে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হচ্ছে। পাশাপাশি বাংলাদেশে আপনি যদি দেখেন ইন্টারিম গভর্নমেন্টের সময় মানে মিনিমাম ইনভেস্টমেন্টও সেটি উল্লেখযোগ্যভাবে সেটি হয় নাই। যদিও আমরা দেখেছি কথা প্রসঙ্গে বিডার চেয়ারপারসন কিন্তু একের পর এক ফটো কার্ড এবং বড় ইনভেস্টমেন্ট সামিট, যেগুলো আমরা দেখেছি, আমরা অনেক ধরনের আশাব্যঞ্জক কথাও কিন্তু শুনেছি। আচ্ছা, আমি এই জায়গায় একটু বলি, সেটা হচ্ছে দেখি নাই। পাশাপাশি আপনি আরেকটা জিনিস দেখবেন, সেটি হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা যদি দেখি যে অ্যাডভাইজারি বোর্ড যেটা ছিল, সেখানে ধরেন যে যারা এই যে এখন যারা অপোজিশনে আছেন, এনসিপি, ওই সময় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা যারা, তারাও তখন অ্যাডভাইজার হিসেবে ছিল। তো সুতরাং বাস্তবতা হচ্ছে আমি যখন ক্রিটিক করি গভর্নমেন্টের, আর গভর্নমেন্টে যখন আমি চলে যাই দায়িত্ব পালন করতে, এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য অবশ্যই আপনাকে করতে হবে, যে বাস্তবতা একটা আর ক্রিটিক করার একটা জিনিস। যেমন ইন্টারিম গভর্নমেন্টের প্রসঙ্গটা আমি একটু বলিনি, আমাকে একটু সময় দেন। সেটা হচ্ছে এরকম যে প্রফেসর ইউনূস সাহেব যখন ছিলেন, আপনি দেখবেন যে নির্বাচনের 2 কি 3 দিন আগে বাংলাদেশের সাথে মার্কিন একটা বাণিজ্য চুক্তি হচ্ছে, জি, এবং সেই বাণিজ্য চুক্তিতে 4টা বড় দাগে ইস্যুসগুলো আছে। এটি নিয়ে কিন্তু পার্লামেন্টে বা পার্লামেন্টের বাইরে অনেক কথা হচ্ছে। আমার কৌতূহলবশত মানে একজন একাডেমিক হিসেবে আমি একটা স্টাডি করেছি এবং সেখানে দেখেছি যে 4টা বিষয় যেখানে যে বোয়িং বিমান ক্রয়ের ক্ষেত্রে বলা হয়েছে, তার মানে বাধ্য না, মানে আপনি যদি কেনেন আর কি। তারপরে আপনার সেখানে আর্মসের কথা বলা হয়েছে, জি। তারপরে আপনার সেখানে আরেকটা বিষয় আসছে যে জ্বালানি কিনতে হলে আলোচনা করা। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে
এটা আপনি কিনবেন, বিনিময়ে আপনি কি পাবেন, এই কথাগুলো আছে। সেটি হচ্ছে যে এই ট্যারিফ যে শুল্ক, আমাদের তো রেডিমেড পোশাক সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে ইউরোপ এবং আমেরিকা। এখানে প্রত্যেকটি দেশে কিন্তু ইউএস এর উপরে একটা বড় ধরনের বসিয়েছিল ট্যারিফ, জি কোনোটা 35%, কোনো 50%। তো সব মিলিয়ে আপনি যখন দেখবেন যে আমি বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ডমিনেটিং একটা স্টেট, কোনো সন্দেহ নেই। জি ইন এ সেন্স আপনার সব দিক থেকেই, অর্থনীতি, রাজনীতি, আপনার শিক্ষা, প্রযুক্তি, সব দিক থেকেই। তা আমি সঙ্গত কারণেই তো এখানে যেটি বলা হয় সেটি হচ্ছে যে দেশকে একটা জিম্মি করা হয়েছে, এরকম একটা। আমি চুক্তিগুলোর যদি দেখেন, বাংলাদেশ থেকে যেগুলো আমরা কিনবো, আমদানি করব এবং যেগুলো আমরা রপ্তানি করব, রাইট। তো এখানে আমার কাছে কোনো মনে হয় না যে জিম্মি বা বাংলাদেশকে বিক্রি বা এরকম কিছু মনে হয় না। কিন্তু তারপরে এই চুক্তিটা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়। তখন কিন্তু এই আজকে যারা অপোজিশন, তারাই কিন্তু তখন গভর্নমেন্টে ছিল। আপনি আজকে দেখবেন তারা এটা নিয়ে সমালোচনা করবে। আমি দেখছি যে আপনি যেটা বলছেন 70 দিনে, এই 70 দিনে দুটি ইস্যু নিয়ে অপোজিশন সবচেয়ে বেশি সোচ্চার, পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে। একটা হচ্ছে জুলাই সনদ, আর একটা হচ্ছে গণভোট। এছাড়া সরকারের আমি বিরোধিতা করার কোনো ইস্যু বিরোধী দলের পক্ষ থেকে আমি দেখি না, এখন পর্যন্ত এইটাই দেখি নাই। কিন্তু না, আমি একটু শেষ করি। কিন্তু আপনি দেখবেন যে জনসম্পৃক্ত কোনো ইস্যু নিয়ে বিরোধী দল পার্লামেন্টে কোনো আলোচনা করে না, কোনো আলোচনা কথা। শুধুমাত্র জ্বালানির একটা কথা আসছে, এবং যেটা নিয়ে সরকারি দল ইতিমধ্যেই পার্লামেন্টে 10 সদস্যের একটা কমিটি গঠন করেছে। শেষ করি এই একটা লাইনেই। কিন্তু আপনি দেখবেন জনসম্পৃক্ত নয়। এখন প্রশ্ন হচ্ছে জুলাই সনদ এবং গণভোট। জুলাই সনদ, গণভোট, আমি তো আমার জায়গা থেকে একজন নাগরিক হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, পার্লামেন্টে যখন প্রাইম মিনিস্টার ঘোষণা দেয় যে জুলাই সনদে যে বিষয়গুলো তারা স্বাক্ষর করেছে, তার প্রত্যেকটি অক্ষরে অক্ষরে তারা এটা বাস্তবায়ন করে, লিখিত, কিন্তু এটা মুখের কথা না, সুতরাং বাস্তবায়ন তাকে করতে হবে। কিন্তু তারপরও আপনি এটাকে নিয়ে পার্লামেন্টে কথা বলছেন এবং আপনি মাঠে গিয়ে ভিন্ন রূপ মেসেজ দিচ্ছেন, এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গাতে। প্রশ্ন হচ্ছে যে জনসম্পৃক্ত ইস্যু নিয়ে পার্লামেন্টে অপোজিশন কী কী কথা বলেছেন? কোনো রোল প্লে করেন নাই। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এই ইস্যুটা যতটা না জনসম্পৃক্ত, তার চেয়ে বেশি হচ্ছে ওই বিরোধী রাজনৈতিক দলের মূল ইস্যু। এটা মূল ইস্যু। এই প্রসঙ্গে সৌরভ ভাই, আমি আপনার কাছে যেতে চাই। অনেকগুলো পয়েন্ট জমেছে আসলে আপনার কাছ থেকে শুনবার জন্য। তার মধ্যে একটি হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট মবকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছে, যে মব একটা টুল, যে টুল দিয়ে আপনি যে কোনো ন্যারেটিভকে সাপোর্ট করার জন্য হোক, অপোজ করার জন্য আপনি এটাকে একটা টুল হিসেবে ব্যবহার করতে পারবেন। এক। দ্বিতীয় যেটা ভাই বলছিলেন সেটা হচ্ছে যে ঠিক সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার 3-4 কর্মদিবস আগে এরকম বড় একটা চুক্তি করা, যেই চুক্তি নিয়ে বর্তমানে পার্লামেন্টে কোনো আলোচনা নেই। এবং এই দুটো স্টেটমেন্টের পরে থার্ড স্টেটমেন্ট যেটা বলেছেন মতিউর রহমান স্যার, সেটা হচ্ছে যে বিরোধী দলের মূলত এই দুটো বিষয় ছাড়া, অর্থাৎ জুলাই সনদ স্বাক্ষর এবং গণভোটের যে বিষয়টি, এই দুটো বিষয় ছাড়া জনগণের জন্যে সংসদে তুলবার মতো যেই চুক্তিগুলোর কথা, যেই বিষয়গুলোর কথা আমরা একটু আগে উনি রেফারেন্স দিচ্ছেন, সেগুলো নিয়ে কোনো আলোচনা নেই। তাহলে সংসদ কি আসলে জনবিচ্ছিন্ন আলোচনার জায়গা হয়ে দাঁড়ালো, যেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সবাই তাকে ইমপ্রেস করার জন্য বিভিন্ন ধরনের বক্তৃতা দেওয়ার চেষ্টা করছেন, অপোজিশন করার চেষ্টা করছেন, বা স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সত্যিকার অর্থে রাষ্ট্রের প্রয়োজনে যেই বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা এবং নীতি নির্ধারণ করবার প্রয়োজন, সেই জায়গাগুলো অনুপস্থিত। এই বিষয়ে আপনি কি বলবেন? না, এখানে অগ্রাধিকারের বিষয়। মতিউর রহমানের ভাই অনেকগুলো বিষয় বলেছেন। সরকারের বিরোধী দল যে আনেনি তা না, বিরোধী দল প্রথম দিন কিন্তু জ্বালানি বিষয়টা এনেছিল মুলতবি প্রস্তাবে, কিন্তু যেহেতু দুটি বিষয় একসঙ্গে এনেছে, একটি গ্রহণ করেছে যেটি নিয়ে আলোচনা হয়েছে জুলাই সনদ নিয়ে, জ্বালানি প্রসঙ্গটা আসেনি। পরবর্তীকালে যখন আবার বিরোধী দল আনলো, তখন কমিটি করে দেওয়া হলো। আসলে নতুন সংসদ, এর অধিকাংশ সদস্য নতুন, বিরোধী দলের প্রধান সহ, সংসদ নেতা সহ, এক ধরনের বোঝাপড়ার তো সমস্যা আছে। আমাদের রাজনীতি তো মাঠ কেন্দ্রিক,
মঞ্চকেন্দ্রিক, জনসভা কেন্দ্রিক। রাজনৈতিক নেতা হওয়ার জন্য যে নিজেকে প্রস্তুত রাখতে হয় জাতীয় সংসদে এবং প্রশাসনে, ধরেন এই যে নির্বাচিত প্রতিনিধি যারা মন্ত্রী হয়েছেন অথবা যারা সংসদ সদস্য, তারা তো নির্বাহী বিভাগের কাছে জবাবদিহি আদায় করবে। জবাবদিহি আদায় করতে হলে বিষয়টা জানতে হবে। এমনকি যারা মন্ত্রী হয়েছেন, সরকারে আছেন, মানে সরকারের সদস্য, তারা কতটা এ ব্যাপারে প্রথমত অভিজ্ঞতা নেই অনেকেরই, কিন্তু তার সংশ্লিষ্ট বিষয়ে তার দক্ষতা কতটা আছে, পড়াশোনা কতটা আছে, কতটা তার মনোযোগ আছে। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আওয়ামী লীগ আমলে, যেমন ধরেন একজন মন্ত্রীকে কোনো দপ্তর দিলেন, তার এটা পছন্দ না, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী দিয়েছেন এটি নেয়া, আবার হয়তো যাকে যে মন্ত্রণালয় দেওয়ার কথা বা যার আগ্রহ আছে সেখানে দেওয়া হল না। এই সরকারেও রাজনৈতিক অঙ্গনে কিন্তু এই কানাঘোষা বা এই ধরনের গুঞ্জন আছে যে মন্ত্রিসভা যার যেটা প্রাপ্য, যার যে মন্ত্রণালয় প্রাপ্য সেটা দেওয়া হয়েছে কিনা। গয়রহস্য প্রায় সব মন্ত্রণালয়ের মন্ত্রী, একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, আবার কোনো কোনো মন্ত্রণালয়ে উপদেষ্টা। তা এই একটু মানে মাথা ভারী প্রশাসন হয়েছে। কিন্তু আবার এটা দুটো, হ্যাঁ সত্যি সত্যি কোথাও ধরেন জ্বালানি মন্ত্রণালয়, পরিবহন অথবা ধরেন স্বরাষ্ট্র, এইসব বিষয়ে যে যদি একাধিক সদস্য থাকে এটা প্রয়োজন আছে, সেটা যদি পরিচালনার জন্যে। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, এত ছোট মন্ত্রণালয়, সেটার জন্য দুজন মন্ত্রী প্রয়োজন কিনা, এই মন্ত্রী তো অন্য জায়গায় কাজ করতে পারেন, এটি একটি বিষয়। তৃতীয় হচ্ছে তারা যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা এটার জন্যে উপযুক্ত কিনা বা যোগ্য কিনা, আগ্রহী কিনা। এটা হচ্ছে সরকার পরিচালনার ক্ষেত্রে এক ধরনের কী বলে সমন্বিত যে উদ্যোগ, তার অভাব আছে। আর যদি তারা যোগ্যই হন, তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবার এত উপদেষ্টা এবং এত বিশেষ সহকারী কেন, এই প্রশ্ন আসে। এবং সংসদীয় ব্যবস্থায় কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের তার মন্ত্রণালয়ের বাইরে খুব কাজ করার সুযোগ নেই। যদি আমরা দেখি, যেমন প্রধানমন্ত্রীর হাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, প্রধানমন্ত্রীর হাতে জনপ্রশাসন যদি কোনো মন্ত্রী না থেকে থাকে বা পূর্ণাঙ্গ মন্ত্রী জনপ্রশাসন আছে, জি, তাহলে কিন্তু প্রধানমন্ত্রীর কাজ অনেক কমে যায়। আবার প্রধানমন্ত্রী কিন্তু নিজে সংসদ নেতা, দলনেতা, তার কিন্তু একের ভিতরে তিন, মানে তিনটি গুরুদায়িত্ব তার হাতে। যে কারণে জাতীয় ঐকমত্য কমিশন কিন্তু এই ব্যাপারে বেশ বিএনপির আপত্তি আছে, কিন্তু তারা যে সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন সেখানে যে এক ব্যক্তি এক পদ। আমরা যদি ওই আলোচনাটা আবার সৌরভ ভাই একটু ফিরে যেতে চাই, যে ইন্টারিম গভর্নমেন্টের সময়কার কিছু ডিসিশন এবং তার পরবর্তীতে এই যে এখন যে চুক্তির বিষয় হলো, এখন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তির বলবো যে এর মধ্যে বেশ বড় গোজামিল আছে। গোজামিলটা হলো ওই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এই সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে ওই চুক্তি করার সময় বিএনপি এবং জামাত ইসলামের তাদের সম্মতি নেওয়া হয়েছে। এখন যদি সম্মতি নেওয়া হয়ে থাকে তাহলে তো তাদের বলার কিছু নেই, তাহলে তো এটা এক ধরনের, কিন্তু সেটা তো পলিটিক্যাল স্ট্যান্ড হতে পারে। ওই সময়ে তাদের একটা প্রয়োজন ছিল সরকারের বাইরে থেকে এক ধরনের আস্থার জায়গা, বাইরে থেকে। এটা হচ্ছে এক হচ্ছে কি তারা না জেনে সম্মতি দিয়েছেন, আর যদি সম্মতি না দিয়ে থাকেন তাহলে এখন প্রকাশ্যে বলতে হবে যে সম্মতি দেননি। আর যদি না জেনে দিয়ে থাকেন তাহলে এখন জানার পরে কোথায় কোথায় ঝুঁকি তৈরি হয়েছে, এটা ঠিক যে এই দেশ বিক্রি করে দেওয়া হয়েছে এটা হয়তো না, কিন্তু দেশের স্বার্থ ঝুঁকিতে পড়েছে। অনেক আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব যুক্তরাষ্ট্রের শুল্ক নেয়ার জন্য, আবার যুক্তরাষ্ট্রের বাজারটাও আমাদের দরকার। তো সেক্ষেত্রে যে সমতার ভিত্তিতে যে দর কষাকষি সেটা করতে পেরেছি কিনা আমরা, যদি না পেরে থাকি
তাহলে এটা পুনর্বিবেচনার সুযোগ আছে। মালয়েশিয়া কিন্তু এই চুক্তি স্থগিত করেছে, আরও দু একটি দেশ করেছে, ভারতের কথা অবশ্য শুনেছি। কিন্তু আমরা কিন্তু কিছু, এবং চুক্তি বাতিলের যে ধারা আছে যে যে কোনো পক্ষ 2 মাসের মধ্যে করতে হবে, 2 মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, আমরা কাউকে। তাই আমি মনে করি যে এটি খোলামেলা আলোচনা করা উচিত সংসদের ভিতরে আর সংসদের বাইরেও। আর এখানে রাজনৈতিকভাবে না দেখে বিষয়টি একেবারে অর্থনৈতিক দৃষ্টিতে দেখা, জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের দৃষ্টিতে দেখা, ভৌগোলিক যে তার আমার যে স্বকীয়তার ভিত্তিতে দেখা। এখন আমরা যুক্তরাষ্ট্র তা বলতে পারে যে যেহেতু আমরা তোমাদের $6 বিলিয়ন পণ্য নেই, তোমাদেরও এর কাছাকাছি নিতে হবে, আমরা এখন $2 বিলিয়ন নেই। কিন্তু যুক্তরাষ্ট্র বা কোন দেশ বলতে পারে না তুমি অমুকের সাথে ব্যবসা করতে পারবে না, অমুক দেশ তোমাদের দেশে যে অমুক দেশের প্রভাব আছে সেটা কমাতে হবে। মানে এটা আমি মনে করি হস্তক্ষেপ, আমাদের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ। কথা বলা নেই, চীনের প্রসঙ্গ আছে, বলছে যে ওখান থেকে কিনলে আপনি নিতে পারবেন, কিন্তু যদি এরকমটি হয় যে আপনার ধরেন যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র বা চায়না বা ভারত বা অন্যান্য দেশ, আপনি দেখবেন সেখানে চুক্তিতে ক্লিয়ার বলা আছে যদি আপনি এই রেটে কেনেন তাহলে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনবেন। হ্যাঁ, মানে দাম কমানো বাড়ানো, গুণগত মান দাম বাড়ানো, এই জাতীয় জায়গাগুলোতে না এটা তো আছে। মার্কেট শুভঙ্করের এই যে এখন যে যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত হয়ে এসেছেন, তিনি তো এখানে বাংলাদেশে আসার আগে যখন নিয়োগ পেয়েছেন, মার্কিন সিনেটের শুনানিতে তিনি বলেছেন যে তার দায়িত্ব হবে বাংলাদেশে চীনের প্রভাব কমানোর। সুতরাং এটা কিন্তু এড়ানোর কোনো দায় এড়ানোর কোনো সুযোগ নাই। এখন কথা হচ্ছে যে আমরা তার সাথে কিভাবে দর কষাকষি করবো, সমানে সমানে করবো কিনা। এখন মধ্যপ্রাচ্যের সব দেশ তো যুক্তরাষ্ট্রের কাছে কি বলে বিবেক বন্ধক দিয়েছে, ইরান দেয়নি। এখন আমরা মানে আমাদের অবস্থানটা কি হবে? ভারতের সাথে চুক্তির ক্ষেত্রে তো আমরা বেশ সোচ্চার, ডান বাম সবাই। আমি সংযোজন করি। আমি জাস্ট একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলি। জি, আপনি যদি জাপানে যান তাহলে দেখবেন জাপানে 3 ধরনের ক্যাটাগরির গুডস আছে, A, B, C। এই ক্যাটাগরি গুডসগুলো তারা ডেভেলপ কান্ট্রিতে সবসময় মানে রপ্তানি করে, কারণ ওটার যে প্রাইস এটা এই বাংলাদেশের পক্ষে অ্যাবজর্ব করা সম্ভব না। আমি নিজে ওটা দেখেছি। এখন ধরেন যে আমি যখন চায়না থেকে একটা গুডস কিনবো বা US থেকে যখন কিনবো, আপনি দেখবেন যে US থেকে যদি আপনি কোনো জিনিস কেনেন, এটা নিয়ে আপনার কিন্তু কোনো সংশয়ের কারণ নাই যেটা আপনি 2 নম্বরই পাবেন, আমার ব্যক্তিগত ধারণা বলছি। কিন্তু আমি তো একটা সলিড 1 নম্বর ব্র্যান্ডিংয়ের এই জিনিস পাচ্ছি। কিন্তু আমি যদি অন্য কোথাও থেকে কিনি, যেমন অনেক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফুয়েল নিয়ে সেটা কিন্তু আমি বিক্রি করতেছি ওখান থেকে কিনে, আমি সেখানে তার উপরে কিন্তু আরেকটা চার্জ গঠন করতে দিয়ে আপনাকে দিচ্ছি। আলটিমেটলি তো কেন্দ্র আপনার ওখান থেকে। আমি যখন গম কিনবো, আমি যখন তুলা কিনবো, সেখানে আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে আমার তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অনেকগুলো ইস্যু নিয়ে ডিপেন্ডেন্সি আছে, কোনো সন্দেহ নেই। একটা হচ্ছে আমার প্রযুক্তি, একটা হচ্ছে আমার রেডিমেড গার্মেন্টস, একটা হচ্ছে আমার এডুকেশন। আমার কিন্তু অনেকগুলো মানে চুক্তি, মানে শিক্ষার ক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা কতটা যে আমরা অনেক দেশ দেয়। তাহলে ইউরোপীয় ইউনিয়ন আজকে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি করে আমরা যদি তাদের দাবি মেনে নেই বা তাদের শর্ত, কালকে ইউরোপীয় ইউনিয়ন তো একই রকম শর্ত দেবে, জাপান একই রকম শর্ত দেবে না, তখন বাংলাদেশ তো ব্যবসা। আমি ছোট্ট করে একটু জাস্ট তথ্য দেখান এবং আমি এরপরে মনির রহমান স্যার আপনার কাছ থেকে এই বিষয়টা শুনতে চাইবো যে আপনারা হয়তো দেখেছেন গণমাধ্যমে আজকে এসছে যে জেট্রো অর্থাৎ জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের যিনি কর্ণধার, উনি ভিজিট করেছেন বাংলাদেশে, হ্যাঁ, বাংলাদেশের ইনভেস্টমেন্ট, জাপানের বাংলাদেশের ইনভেস্টমেন্টের বিষয় নিয়ে। এবং বাংলাদেশে প্রায় 350 জাপানি কোম্পানি অপারেট করছে। সেই 350 কোম্পানির উপরে একটা যে গবেষণা বা একটা অ্যাসেসমেন্ট চালানো হয়েছে, তাতে দেখা গেছে যে কি কি মেজর চ্যালেঞ্জেস যেটা রেকমেন্ড করেছে জেট্রো। তার মধ্যে খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বলা হয়েছে বাংলাদেশের ট্যাক্সেশন প্রসেস, বলা হয়েছে বাংলাদেশের মিড ম্যানেজমেন্টে দক্ষ কর্মীর অভাব এবং একটা ব্যুরোক্রেসি
ব্যুরোক্রেটিক প্রসেস, ওভারঅল ব্যুরোক্রেটিক প্রসেস, এগুলোকে বড় বড় কারণ হিসেবে চিহ্নিত করেছে জাপান ফরেন ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা বাংলাদেশের। একটা হচ্ছে অস্থিতিশীল অর্থনীতি এবং হচ্ছে এই বাকি এই বিষয়গুলো। এখন আমরা যদি আমরা জানি আমরা দুর্যোগ প্রবণ রাষ্ট্র, কিন্তু দুর্যোগ বাদ দিয়েও এই যে আভ্যন্তরীণ আমাদের যে গুণগত মান উত্তরণের যে বিষয়গুলোর সুযোগ আমাদের সবসময় ছিল, সেই জায়গাগুলোতে আসলে আমরা কতটুকু সামনে এগিয়ে যাওয়ার কথা বলতে পেরেছি। আমরা আসলে চুক্তি নেগোশিয়েট করার পাশাপাশি অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের আভ্যন্তরীণ যোগ্যতা বাড়ানোর ক্ষেত্রে কি যে কোনো দক্ষতার কোনো বিকল্প নেই, যোগ্যতার বিকল্প নাই, শিক্ষার বিকল্প নেই। যেখানে আমরা পিছিয়ে আছি, আমাদের এখানকার যারা অন্য মানে উচ্চতর ডিগ্রি নিয়ে যাচ্ছেন যারা, তাদের কথা বাদ দেই, যারা কারিগরি জ্ঞান নিয়ে যান, মানে কারিগরি কর্মীদের তো খুব চাহিদা আছে বাইরে, তারা যে মানের কর্মী চান সেই মানের কর্মী আমরা দিতে পারি না। অথবা আমাদের এখানে এমন সনদ দেওয়া হয় যে তিনি 2 বছর এই প্রশিক্ষণ নিয়েছেন কিন্তু বাস্তবে নেননি। মানে এই আমাদের মধ্যে একটা কী বলে, এটা ফাঁকিবাজির তো প্রবণতা আছে। এটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত, বা সরকারের সর্বোচ্চ প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত। এখন এটা হচ্ছে কি, মানে আমরা নিজেরা যোগ্য হব, তা এটা যদি না হতে চাই, এই যে আপনি আমলাতান্ত্রিক যে কথাগুলো বললেন, এটা 3 বছর আগে কিন্তু একই রকম এই একই সংস্থা একই জরিপ করেছিলেন, এবং সেখানে এই একটা আমলাতান্ত্রিক জটিলতা, এবং সব সরকার এসেই কিন্তু প্রথম বলে যে আমলাতান্ত্রিক জটিলতা থাকবে না, ওয়ান স্টপ সার্ভিস থাকবে। যে আপনি যে কোনো বিনিয়োগ করতে চাইলে, শিল্প প্রতিষ্ঠান করতে চাইলে এক জায়গায় গেলেই হবে। আর আদৌ কি হচ্ছে? একটা জন্ম নিবন্ধন কার্ড নেওয়ার জন্যে মাসের পর মাস ঘুরতে হয়, তাহলে সেই দেশে কী করে হবে? এখন যেটা বলবো, এই যে জাতীয় ঐকমত্য কমিশন, জুলাই সনদ, এত কিছু সংস্কারের কথা বলছে, তো এটা হলো পরিকাঠামোর সংস্কার। ভিতরের সংস্কারটা হচ্ছে যেটা এই আমলাতান্ত্রিক জটিলতা কবে দূর হবে, কে কার উপর খবরদারি করবে, মানে যেখানে সিদ্ধান্তটা কে নেবে। আমাদের মধ্যে আরেকটা প্রবণতা আছে, সব সিদ্ধান্ত একজনে নেবে। আমি মনে করি কোনো মন্ত্রীকে যখন কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, ওই মন্ত্রীকেই সিদ্ধান্ত দেওয়ার মালিকানা দেওয়া উচিত। পরবর্তীকালে মন্ত্রী যদি মনে করেন যে এই সিদ্ধান্ত তিনি নিতে পারছেন না, তিনি এই মন্ত্রিসভার বৈঠকে যাবেন, প্রয়োজনে প্রধানমন্ত্রীর পরামর্শ নেবেন। কিন্তু সব ক্ষেত্রেই প্রধানমন্ত্রীকে করতে হবে, তাহলে কিন্তু ওই একনায়কতন্ত্র কিন্তু শুধু যে বিরোধী দলের দমনপীড়ন বা এই রাষ্ট্র কাঠামোর জন্য না, আমাদের মানসিকতার জন্য এটা তৈরি হবে। আমরা সব সিদ্ধান্ত একজনের হাতে তুলে। এই প্রসঙ্গে সোহরাব ভাই যদি একটু বলি, যে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড অ্যানালিসিসে ইদানিংকালে একটা বড় টপিক কনভারসেশন সেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমান সাহেবের সংসদে যে উপস্থিতি, ওনার যে কামনেস এবং উনি যে লিসেনার এবং শুনছেন, এবং যেটা কম্পেয়ার টু পাস্ট টাইমের অন্যান্য প্রধানমন্ত্রীরা যেরকম খুব মানে প্রোঅ্যাক্টিভলি অথবা কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি ওভার অ্যাক্টিভলি রেসপন্ড করতেন সব কিছুতে, এবং সব বিষয়ে একটা মতামত দেওয়ার বিষয়, সব বিষয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা, যেটা এখন লক্ষ্য করা যাচ্ছে না, বরং উনি অনেক বেশি শুনছেন, ওনার মন্ত্রী পরিষদের অন্যান্যরাও অনেক বেশি উত্তর দিচ্ছেন, এবং সেটাকে নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাদের একটা ভিন্ন ধরনের ট্রল আমরা লক্ষ্য করি যে উনি ইনঅ্যাক্টিভ, উনি এটা হয়তো ওনার পাওয়ার স্ট্রাকচারের জায়গা, এটা নিজেকে তৈরি করছেন। এটা নিয়ে যদি আমাদের একটু মতিউর রহমান সাহেব, আপনি যদি একটু আমাদেরকে এখানে বলেন যে এই যে বডি ল্যাঙ্গুয়েজ অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য লিডারশিপ, অনেকগুলো ক্রিটিক্যাল রোলে উনি আছেন, যেটা উনি বললেন, সৌরভ ভাই বললেন, বাট অ্যাট দ্য সেম টাইম এই যে ওনার ওয়ে অফ লিডারশিপ, যেটা আমরা কি নিতে প্রস্তুত কিনা আসলে এই ধরনের লিডারশিপ? ভাই ধন্যবাদ আপনাকে। আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু সৌরভ ভাইয়ের কয়েকটা আলোচনায় যাই। সেটা আপনি ব্রুকেসের কথা বলেছেন, ইনভেস্টমেন্টের কথা বলেছেন। দেখুন, একটা দেশে আপনার যেটা সামাজিক রাজনৈতিক অস্থিরতা, এটা একটা প্রধান কারণ ব্যারিয়ার ইনভেস্টমেন্ট না হওয়ার ক্ষেত্রে, যেটা বিগত দিনে আমরা দেখেছি যে কোনো ইস্যুতে মব কালচার তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মব কালচার কিন্তু আপনি এখন অনেকটা নিয়ন্ত্রিত, কিন্তু টোটালি যে নাই এটা বলা যাবে না। এখন এই মব কালচারটা তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে,
বিভিন্ন ফটোকার্ড এবং বিভ্রান্তমূলক তথ্য প্রচার করে। যেমন গত পরশুদিন প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই মর্মে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে, কিন্তু আলটিমেটলি হয় নাই। একটা টেলিভিশন কিন্তু নিউজও করেছে, সেটা নিউজও করেছে এবং সেটা আবার প্রচারও করেছে। বিষয়টা হচ্ছে, দেখুন, মানে আপনি একটা ইস্যু আমরা আলোচনায় আনি নাই, সেটা হচ্ছে যে আপনি গভর্নমেন্টের তো ক্রিটিক আপনি করবেন, আপনি করবো, আমি করবো, তাই না? যদি গভর্নমেন্ট ক্রিটিক করার মতো কাজ হয়, এটা তো আমার মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা। কিন্তু যখন আপনি ব্যক্তিগত চরিত্র হরণ করতে যান, তখন তো আপনি এটা করতে পারেন না, কারণ আপনি আমার পার্সোনাল লাইফে তো আপনি কখনোই ইন্টারফেয়ার করতে পারেন না, রাইট? তা আমি এই জায়গাতে আসছি, সেটা হচ্ছে বিউরোক্রেসির জায়গাতে। এটা অনেক বড় একটা আলোচনা, আমি সংক্ষেপে একটু বলি। দেখুন, গভর্নমেন্ট অতি সম্প্রতি একটা সিদ্ধান্ত, যেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সিদ্ধান্তটি খুব ভালো ডিসিশন আমি মনে করি না। যেমন এখানে বলা হচ্ছে এমপিদের আপনার উপজেলা পরিষদের উপরে একটা অফিস থাকবে, সেখানে এমপিরা বসবেন। কোশ্চেন হচ্ছে যে এমপির সাথে উপজেলা প্রশাসন ভবনে বসার কি সম্পর্ক? ওনার কাজ কি উপজেলা পরিষদে? ওনার কাজ কি কালভার্ট, ব্রিজ এগুলো নিয়ে কাজ করার? নো, ওনার কাজ হচ্ছে পার্লামেন্টে। এবং যে সকল এমপিরা দেখবেন যে গাড়ি নিব না নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিল, তারা এখন বলছেন যে তাদেরকে একটা গাড়িও দেওয়া দরকার, দিলে ভালো হয়, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ওই সব কিছু আলোচনা হবে, কিন্তু তাল গাছটা আমার। আমি এই জায়গাতে কেন বলছি যে আপনি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেনদেন করবেন, উপজেলা ইউনো সাহেবের একটা গাড়ি থাকবে, উনি তো সরকারি কর্মচারী হিসেবে ওনার কাজের তদারকি করতে হয়, জবাবদিহিতার একটা জায়গা। উপজেলা পরিষদের চেয়ারম্যানের একটা কাজ আছে, তার একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা। এমপির তো কাজ লোকাল না, এমপির কাজ হচ্ছে পার্লামেন্টে বসে আইন প্রণয়ন করা, যেটা সৌরভ ভাই বলেছেন। আপনার সে ব্যাপারে অভিজ্ঞতা না থাকতে পারে, আপনি নতুন গিয়েছেন, মানুষ তো প্রত্যেকটি মানুষই তো কোনো না কোনোভাবে নতুনই গিয়েছেন, আপনি এক্সপিরিয়েন্স আর্ন করেন, তারপরে আপনি আস্তে আস্তে আগান। কিন্তু এই যে বিষয়গুলো যেটা আলোচনা হচ্ছে, যেটি দেওয়ার কথা বলা হচ্ছে উপজেলা, আপনি ওখানে যদি এমপির অফিস করে দেন, তাহলে আপনি ইউনো সাহেব কোনো কাজ করতে পারবে না, সমস্ত লোক ওখানে গিয়ে জড়ো হবে বিভিন্ন তদবির করার জন্য, রাইট? আমি এই জায়গাতে একটু বলি, আরেকটা হচ্ছে বিউরোক্রেসি যে ব্যাপারটা, আপনি এফিসিয়েন্সি প্রয়োজন, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা তো ব্রিটিশদের যে জারিকৃত ইন্ট্রোডিউস যে প্রশাসন, সেই জায়গার থেকে আমরা এখন পর্যন্ত বেরোতে পারি নাই। কারণ ডিসির কাজটা হচ্ছে, যিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট কালেক্টরেট, তার মানে উনি রেভিনিউ কালেক্ট করবেন। আপনি যদি জেলা প্রশাসক, আপনি দেখেন জেলা প্রশাসকের তার চেঞ্জ কিছু হয়নি তা না, বাট অনেক জেলা প্রশাসক মনে করেন যে উনি জেলার প্রভু। সাধারণ জনগণ এটা লিটারেলি তাদেরকে উনি প্রজা মনে করেন, রাইট? ইউনো সাহেব সেটা মনে করেন। ওই জায়গার থেকে আপনাকে বের হতে হবে। যদি আপনি মনে করেন যে আমি উন্নত একটা রাষ্ট্র, উন্নত সমাজ ব্যবস্থায়, ওভারনাইট সম্ভব না, কিন্তু আপনাকে ট্রেন্ড চেঞ্জ করতেই হবে মানসিকতার। আরেকটু হচ্ছে যে এফিসিয়েন্সি যেমন দরকার, আপনি আউট অফ দ্য বক্সে কাজ করার ক্ষমতা আপনার থাকতে হবে। মানে শুধু রুলস ফলো করলেন, রুলসে যা আছে তাই, কিন্তু তাৎক্ষণিক ডিসিশন নেওয়ার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে একজন কর্মকর্তার, একজন পলিসি মেকারের মধ্যে থাকা উচিত। আপনি যে প্রসঙ্গটা করেছেন, কোশ্চেনটা আমাকে করেছেন, সেটা হচ্ছে আমি ভুলে গেছি, একটু সংক্ষেপে যদি বলেন এই লিডারশিপ স্টাইলটা যেটা আমরা দেখছি, আচ্ছা, এই প্রাইম মিনিস্টার আমরা এটা দিয়ে শেষ করব। আমি সৌরভ ভাইয়ের কাছ থেকে বিষয় শুনবো। আমি এই ব্যাপারে বলি, আমি যদি ধরেন পার্লামেন্টে অনেক কথা বলি, তাহলে আপনি সমালোচনা করবেন যে এই লোকটা খুব বেশি কথা বলছে। না, একটু সংক্ষেপে যদি বলেন। আমরা বেশি কথা বলছে, আবার আমি যদি চুপ থাকি বলবেন যে এই লোকটা চুপ আছে, রাইট? এই তো প্রাইম মিনিস্টার, আমি মনে করি যে পার্লামেন্টে উনি সবাইকে কথা বলার সুযোগ দিচ্ছেন, তারপর ওনার যখন প্রয়োজন হচ্ছে উনি স্টেটমেন্ট দিচ্ছেন। তো সুতরাং আমি এটাকে সমালোচনার জায়গা দেখি না, আমি ব্যক্তিগতভাবে দেখি না। এবং এটা নিয়ে ট্রল হয়, কারণ ট্রল তো হচ্ছেই, হরদম ট্রল হচ্ছে। এবং আপনি দেখেন তাকে প্রধানমন্ত্রীর সমালোচনা করেন, কিন্তু ব্যক্তি তারেক রহমান যখন আপনি সমালোচনা করতে যাবেন, তাহলে ইন্টেনশনটা আপনার গুড না, আপনার ইন্টেনশন তো খুবই খারাপ। এবং সেটিতে আপনি করছেন, এবং সেটিতে আপনি ফটোকার্ড তৈরি করছেন, তার ব্যক্তিগত, তার পারিবারিক প্রত্যেকটা জায়গাতে আপনি, অর্থাৎ সমালোচনার কোনো জায়গা না থাকলেও আপনি বলছেন যে আপনার হাঁটাটা আমার পছন্দ না, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা তার মানে সমালোচনা করতেই হবে। এবং এই সমালোচনার জায়গাগুলো আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি, ওই যে মব কালচারের সাথে এই বিভ্রান্তির যে একটা যোগ সম্পর্ক, এটি যে আছে। এবং তার একটি জিনিস আমরা আলোচনা আনি নাই, গতকাল পরশুদিন দেখলাম যে আপনার এই যে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই যেটুকু, সেগুলো কিন্তু আপনার জঙ্গি হামলার একটা মানে
করা হচ্ছে, সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। হ্যাঁ। তার মানে কিন্তু আমি মনে করি যে এই যে মব কালচার এবং এটার সাথে মানে ন্যাশনাল মানে যে ইন্টারন্যাশনাল যে ইস্যুসগুলো, এটাকে আপনি অ্যাভয়েড করতে পারেন। এটা কিন্তু অলরেডি আমরা দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি, নিউজে আসছে। তার মানে শেষ লাইনটা বলি, আমাকে শেষ লাইনটা ভাইজান বলি, সেটা হচ্ছে যে বিগত দিনে ইন্টারিম গভর্নমেন্টের সময় যারা কথায় কথায় মব হতো, ধরেন প্রধানমন্ত্রী যমুনাতে ঢুকে যেত, যে কোনো অফিসে ঢুকে যেত, সচিবালয়ে ঢুকে যেত, যা খুশি তাই করতো, সেটা যখন এখন করতে পারছে না, তাদের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন আছে। ফ্রাস্ট্রেশন থেকে অনেক কথাগুলো এখন আসছে, অনেক কথা আসছে। সৌরভ ভাই, আজকের রাতের শেষ স্টেটমেন্টের শেষ অংশে আমরা যে 70 দিন দিয়ে শুরু করেছিলাম, 70 দিন শেষে এই যে প্রধানমন্ত্রীর নিউ লিডারশিপ স্টাইল, এটা নিয়ে যদি দুটো লাইন বলেন। এক হচ্ছে যে তার নমনীয়তা, তার শিষ্টাচার, তার জনগণের সাথে তার সম্পৃক্ততা, এটা তো মানুষ পছন্দ করছে। এর সঙ্গে যদি তার নিয়ন্ত্রণ, যেটা সরকারে এবং দলে তিনি দীর্ঘদিন ধরেই, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে তিনি দলের উপর এক ধরনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। সরকারে তিনি কেমন করেন, এটা কিন্তু তার নিজের জন্য নতুন অভিজ্ঞতা, সেটা আমি মনে করি। আর সংসদে যেটা অনেকে অনেক রকম বলতে পারেন, আমি মনে করি তিনি বুঝতে চাচ্ছেন বা তিনি নিজেকে তৈরি করছেন, বুঝছেন, এবং কোথাও কোথাও তো জবাব দিচ্ছেনও। তবে মানুষের মধ্যে যেন এই ধারণা না হয় তিনি সংসদে থাকা অবস্থায় তার পক্ষে আর একজন কথা বলছেন, আর তাহলে কিন্তু একটু ভুল ধারণা হতে পারে যে তারা মনে করতে পারেন তিনি বোধহয় এটা এড়াতে চাচ্ছেন অথবা এটা বলতে চাচ্ছেন না, অন্যকে দিয়ে বলাচ্ছেন। সেটা না হয়, সংসদ নেতার মতোই কাজ করবেন, বিরোধী দলীয় নেতার মতোই কাজ করবেন। আর এখানে ভালো যেটা, সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা অতীতে আমরা দেখেছি যে তিক্ত সম্পর্ক, ব্যক্তিগত তিক্ততা, ব্যক্তিগত বৈরিতা, তার থেকে বেরিয়ে আসার তো একটা মানে এটা খুবই ভালো লক্ষণ। কিছু সুন্দর উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাই সৌরভ হাসান ভাই এবং মতিউর রহমান ভাই, আপনাদের দুজনকেই আজকে আমাদের এই আলোচনায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবার জন্য। দর্শক অনেক ধন্যবাদ, রাত অবধি আমাদের সঙ্গে এই সময়ের সঙ্গে ছিলেন। আমরা সমসাময়িক বাংলাদেশ নিয়ে, রাজনীতি নিয়ে এবং ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে আলাপ করছিলাম। আমাদের এই নিয়মিত আলাপে আপনারা নিয়মিত সঙ্গী হবেন, তবে আমাদের এগিয়ে চলা সার্থক হবে। আজকে এ পর্যন্তই। শুভরাত্রি।